ভ্রমণপ্রেমী বাঙালি অথচ মুর্শিদাবাদ ভ্রমণ করেননি এমন মানুষ খুবই কম মিলবে। তাই আমি সুদীপা দুদিনের ছুটি হাতে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মুর্শিদাবাদ ভ্রমণে। এর আগে ডে ওয়ানের ব্লগ আমি আপনাদের সামনে শেয়ার করেছিলাম। সেখানে কত কি খরচ, কিভাবে গেলাম, কি কি দেখলাম এবং সেই জায়গার ইতিহাস তুলে ধরেছিলাম। আর যারা সেই ভিডিওটা দেখেনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক শেয়ার করে দেবো। আর তাই জন্য আজকের ভিডিওটাও খুব জমজমাটি হতে চলেছে। তো পুরোটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর শীতকাল তো পড়েই গেছে, এখন আপনারা মুর্শিদাবাদ ভ্রমণ করতেই পারেন, খুবই ভালো স্পট এবং ঐতিহাসিক কেন্দ্র। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, এখন বাজে সকাল ৯টা। মুর্শিদাবাদ ভ্রমণের আজকে আমার দ্বিতীয় দিন। এখানকার একটি স্থানীয় দোকান থেকে ব্রেকফাস্ট করে নিয়ে উঠে পড়লাম টোটোতে। এখন আমি চলে যাচ্ছি আজকের আমার প্রথম স্পট খোশবাগ মসজিদ। সেখানে যাওয়ার জন্য প্রথমেই আমাকে টোটো ধরে নিতে হলো। টোটো করে আমি চলে যাব ফেরিঘাটে, সেখান থেকে ঘাট পার হয়ে সেখান থেকে আমার টোটো ধরে আমাকে পৌঁছে যেতে হবে আমার প্রথম গন্তব্য। তো তাই জন্য আমি টোটোতে উঠে বসেছি। তো দেখি কতক্ষণ সময় লাগে, তারপর সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন আছি আমরা লালবাগে, আর এখান থেকে চলে যাব খোশবাগ। এই মুহূর্তে রয়েছি ফেরিঘাটে, তো ফেরি ধরে নেবো। আর ফেরি ধরে নেওয়ার পর আমরা খোশবাগে চলে যাব। তো ওখানে যে যে ভিজিট পয়েন্টগুলো রয়েছে সেগুলো আজকে কভার করব। টিকিট কেটে ফেরিতে ওঠার পর 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর ফেরিটা ছেড়ে দিল। এখন এই পার থেকে ওই পার হয়ে যাব। এই ফেরির মধ্যে শুধু মানুষই নেই, অনেক বাইকও রয়েছে। তো আমরা এই পার থেকে ওই পার হব, অর্থাৎ ঘাট পারাপার করব। তো বেশ সুন্দর মনোরম দৃশ্য, তাই তোমাদের সাথে তুলে ধরছি। আর ওয়েদারটাও বেশ ভালো, ঘুরে মজা আছে এই টাইমটায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঘাট পার করে নিয়ে আমি টোটো ধরে নিলাম আর চলে গেলাম আমার আজকের প্রথম গন্তব্য, অর্থাৎ খোশবাগ মসজিদ এবং খোশবাগ কবরস্থান। এখন আমি প্রবেশ করছি খোশবাগ কবরস্থান। দেখে নেব এবং আপনাদেরকেও দেখিয়ে নেব আর জেনে নেব এখানকার ইতিহাস, আর তা তুলে ধরবো আপনাদের সামনে। এখন আমি প্রবেশ করছি খোশবাগ মসজিদ সহ কবরস্থানে। আমি যেই কবরস্থানের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে সিরাজউদ্দৌলার সমস্ত বংশধরের কবর রয়েছে এবং এখানে যে এই মুহূর্তে আমি যেই জায়গাটি দেখাচ্ছি সেখানে তার দুই দেহরক্ষীর কবর রয়েছে। এরপর চলে যাব ভিতরে। সিরাজউদ্দৌলার দাদু আলীবর্দী খাঁ তাকে খুবই স্নেহ করতেন এবং তিনি 100 রকমের প্রায় গোলাপ চাষ করেছিলেন এই বাগানে। আর এই বাগানে তিনি তার পরিবার পরিজনকে নিয়ে বিকেলে বেড়াতেন, অবসর সময় তিনি কাটাতেন। আর তাই জন্য এই বাগানটা অত্যন্ত সুন্দর করে সুসজ্জিত এবং বিকেলে নামাজ পড়তে যাওয়ার আগে এখানে একটি চৌবাচ্চা ছিল, সেখানে গোলাপ পাপড়ি দেওয়া ছিল। সেই চৌবাচ্চার জলে তারা হাত পা মুখ ধুয়ে সন্ধেতে তিনি নামাজ পড়তেন। খুশবাগ আক্ষরিক অর্থে হচ্ছে সুখের একটি বাগান। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সিডি ব্লকের পূর্ব তীর থেকে
প্রায় 1 মাইল দূরে হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত বাংলার নবাবের বাগান কবরস্থান। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমা খুশবাগের অফিসার রাজবংশের বাংলা নবাব এবং তাদের পরিবারের সদস্যদের কবর রয়েছে। জাফরগঞ্জে আবার মির্জাফারের বংশধরদের কবর রয়েছে। তো চলে এসেছি এখন আমি কবরস্থানের সামনে। এই হচ্ছে সিরাজউদ্দৌলার স্ত্রীর লুৎফান্নেসা বেগমের কবর, আর এই হচ্ছে সিরাজউদ্দৌলার দাদু আলীবর্দী খাঁর কবর। তিনি সিরাজউদ্দৌলাকে ভীষণ স্নেহ করতেন এবং তিনি মনে করতেন যে তারপরে উত্তরাধিকারী একমাত্র সিরাজই হতে পারে। কেন, তিনি সব দিক থেকে সম্পূর্ণভাবে পারদর্শী ছিল এবং রাজা হিসেবে তিনি যোগ্য রাজা হতে পারেন তিনি মনে করতেন। শুধু এটাই তার মনে হওয়াই ছিল না, আর এটাই সত্যি প্রমাণিত হয়েছিল। যদি না মির্জাফর তাকে ঠকাতো বা তার সাথে বেইমানি করতো, তাহলে সিরাজউদ্দৌলাকে হারানো খুবই মুশকিল ছিল। তো এখন আমি ভিতরটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। এরপরে এই বাগানটা কিরকম ভাবে সুসজ্জিত করা এবং কিরকম করে সাজানো সেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি সিরাজউদ্দৌলা এবং আলীবর্দী খাঁয়ের সমাধিসৌধ দেখে নিলাম। এবার এখান থেকে বেরিয়ে যাব, দেখবো যে এখানে আর কি কি রয়েছে, আর কি কি স্পট রয়েছে। তারপর এখান থেকে আরো মন্দির নগরী দেখার আছে, তো সেখানে চলে যাব। তো এখন এগিয়ে যাই, দেখি আর কি কি রয়েছে এখানে। এই কবরস্থানের চারিদিকটাও একটু ঘুরে দেখলাম আর দেখে নিলাম আর কি কি রয়েছে। তবে মুর্শিদাবাদে এখন অবধি যে যে স্পট আমি ঘুরে দেখেছি তার মধ্যে এই স্পটটা আমার একটু অন্যরকম লেগেছে আর বেশ ভালো লেগেছে। আপনারা যখন আসবেন অবশ্যই আমাকে জানাবেন যে কোন স্পটটা আপনাদের বেশি ভালো লেগেছে। মানে তখনকার দিনের মন্দির নগরী, আর পুরো মসজিদটা সাদা আর খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে গার্ডেনটা অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছেন, ওই যে ঢোকার গেট, আর এই দিকটা গার্ডেন মতো করা রয়েছে, ভীষণ সুন্দর জায়গা। আপনারা যদি মুর্শিদাবাদ আসেন অবশ্যই ওই দিকটা কভার করবেন, হাজারদুয়ারি। তো এই দিকটা অবশ্যই কভার করার চেষ্টা করবেন, কারণ এই জায়গাটা খুব সুন্দর, আপনাদের খুব ভালো লাগবে। আর খুব খুব নির্জন একটা জায়গা, যারা মানে খোশবাগ মসজিদ ও কবরস্থান থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি পরবর্তী গন্তব্যে। এখন আমরা খোশবাগ সমাধিসৌধ থেকে উঠে বসলাম টোটোতে। এখন চলে যাচ্ছি কিরিটেশ্বরী কালী মন্দির। সেখানে 51 পীঠের মধ্যে সেটি হলো একটি পীঠ। অনেকের মধ্যে মতবিরোধ রয়েছে যে ওখানে মায়ের খুলি পড়েছে, কেউ বলে মায়ের মাথার চূড়া অর্থাৎ মায়ের মুকুট পড়েছে। অনেকের মধ্যে এই নিয়ে মতবিরোধ রয়েছে। তো সেই 51 পীঠের মধ্যে একটি পীঠ কিরিটেশ্বরী কালী মন্দিরে আমরা এখন যাচ্ছি। আর এটি হলো এখান থেকে সমাধিসৌধ থেকে, খোশবাগ সমাধিসৌধ থেকে প্রায় 9 কিলোমিটার মতো। তো দেখি কতক্ষণ আমাদের যেতে সময় লাগে। তো আমি তো বলেই দিলাম কত কি ভাড়া। তো এখন চলে যাচ্ছি সেখানে। তো সেখানে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কিরিটেশ্বরী কালী মন্দিরটা কেমন আর কি কি রয়েছে ওখানে আর কি। তো যাই দেখি কি। প্রায় আধ ঘন্টা টোটোতে আসার পর আমার পরবর্তী ডেস্টিনেশনে আমি পৌঁছে গিয়েছিলাম কিরিটেশ্বরী কালী মন্দির। কিরিটেশ্বরী কালী মন্দির হিন্দু ধর্মমতে শাক্ত মতে পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম। এটি ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার লালবাগ কোর্ট রেলওয়ে স্টেশনে 3 মাইল দূরে কিরিটকোনা বা কিরিটকোনা গ্রামে অবস্থিত। রাট বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে কিরিটকোনা অন্যতম। যদিও বর্তমানের মন্দিরটি বেশি পুরনো নয়, এই মন্দিরটির নিকটে একাধিক মন্দির আছে। তান্ত্রিক মতে এখানে দেবী দাক্ষায়ণী সতীর কিরিট অর্থাৎ মুকুটের কণা পতিত হয়েছিল। যেখানে দেবীর কোনো অঙ্গ পতিত হয়নি, তাই এই স্থানটি কোনো তন্ত্রবিদ বা পূর্ণ পীঠস্থান না বলে উপপীঠ বলে থাকেন। এই পীঠে দেবী বিমলা এবং তার ভৈরব সম্মত
নামে পূজিত হন। এখন আমি প্রবেশ করছি কিরিটেশ্বরীর মন্দিরের গর্ভগৃহে। দেখে নেব মায়ের মূর্তি আর জেনে নেব এই কিরিটেশ্বরীর মন্দির সংলগ্ন সম্পর্কিত ইতিহাস, এবং তা জানিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা, খেয়েছি কোনো সূর্য চন্দ্র জ্ঞান, এখানেও শিলা তিনটে পার্টি রূপান্তর। এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী। नाटोर হচ্ছে পূর্ববঙ্গে। এই যে মন্দির बना दिया ना, वो नाटोर एक तो बांग्लादेश में एक तो नाटोर एक तो जमींदार स्पॉट था। उनका रानी का नेम था भवानी। वो तारापीठ बना दिया, नलाटेश्वरी बना दिया, भी बना दिया, रानी भवानी बना दिया। नक्शार मध्य माँ के देखो त्रिनयनी जिह्वा। बाकी जो नक्शा देखছেন এটা কিন্তু ফুল লতা পাতা না, এটা বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। এখানে একসময় প্রাচীন যুগে বৌদ্ধ তন্ত্রের প্রভাব ছিল তিব্বতী তান্ত্রিকের। এবার নকশা ছেড়ে দিয়ে খিলানটাকে বোঝার চেষ্টা করো, আর্চটাকে, খোপটাকে। এটা সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার, মুসলিম স্থাপত্য। আর এই হলো আমাদের হিন্দু স্থাপত্য, যাকে আমরা বাংলা চালা বলি, বাঁকুড়ার ঘরানা। তাহলে বৌদ্ধ, ইসলাম, হিন্দু তিনটে ধর্ম পেলাম। বাইরে থেকে মায়ের মধ্যে চালটাকে লক্ষ্য করবেন। আপনারা এই গেট দিয়ে আসুন না, এই গেট দিয়ে আসুন, অসুবিধা না, এই গেট দিয়ে আসুন। চালটাকে লক্ষ্য করবে, সেখানেও দেখবে আর্কিটেকচারটা হচ্ছে এরকম। এখানে চার চালা হিন্দু, পেটটা ইসলাম, অগ্রভাগটা বৌদ্ধ। नेपाल तिब्बत मंदिर पैगोडा बनाए। बाहर में जो चाल है ना, उनका आर्किटेक्चर देखिए, आर्किटेक्चर ऐसा था। ऐसा मतलब चारों चाल हिंदू आर्किटेक्चर है, जो डूम वाला है वो इस्लामिक आर्किटेक्चर है, और यज्ञ भाग है वो बुद्धिस्ट आर्किटेक्चर। इनको मतलब पैगोडा। नेपाल में तिब्बत जाएगा तो एक ही स्टाइल मिलेगा। तो तीनों धर्मों का इतिहास दे दिया, तीन धर्मेर इतिहास দিয়ে দিয়েছে। 23 সালে ভারত সরকারকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে দিয়েছে। এই হচ্ছে মা কিরিটেশ্বরীর মূল মূর্তির ছবি। এই মূর্তি নাটোরের রানী ভবানী রক্ষা করে গেছেন। নিরাপত্তার কারণে মূর্তি কিন্তু বাইরে থাকে, মন্দিরে থাকে না। পৌষ মাসের মঙ্গলবার 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 দুপুর 1টা থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কেউ কোনোদিন আসতে পারেন আপনারা, তাহলে এই মূর্তি আপনাদের দর্শন হবে ওই শিলার উপরে রাজবেশে। মাত্র 4 দিন মাকে রাজবেশে বের করা হয়। কোথায় সেটা বলবেন, নিরাপত্তার প্রয়োজন বলেছি। এর গুরুত্ব কি, কেন রানী ভবানী নিরাপত্তার প্রয়োজন মনে করলেন? মুখের দিকে তাকিয়ে দেখো, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে, স্টাইল বুঝতে পারছো? मुंह में देखिए, ये बुद्धिस्ट है, बुद्धिस्ट है, टाइप ऑफ बुद्धिस्ट, टाइप ऑफ बुद्धिस्ट। তাহলে একসময় বৌদ্ধ তন্ত্রের প্রভাব ছিল। আমার তোমার আপনার গল্প নয়, এটাও মা। পাশের মধ্যে দেখবেন আদি আদি করে ডাকবে, ওটাও মা। কিন্তু ওই মূর্তির বয়স হলো 10 থেকে 12 বছর বয়স। স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব নাই বলে তালার উপরে ভরসা করে আছে। এটার অ্যান্টিক গুরুত্ব আছে যেহেতু নিরাপত্তার প্রয়োজন আছে। মা দুটোই। এর পিছনে একটা মন্দির তৈরি হচ্ছে, যে অবস্থায় আছে ছবি তুলে নেবেন। মূল ভিটি কিন্তু ওখানেই ছিল পিছনে। 900 বছরে একটা ইতিহাস ওখানে দাঁড়িয়েছিল অর্ধেক অবস্থায়। সরকার ঘোষণা করার পর মন্দিরটি ফেলে দেওয়া হয়েছে, নতুন করে আবার একটা স্ট্রাকচার তৈরি করা হলো। অর্থাৎ ইতিহাস যা ছিল তা কিন্তু ফিনিশ, শুরু হয়ে গেল আবার একটা ব্যবসার জায়গা। সামনে বছর আসবেন, দেখবেন লেখা আছে আদি, আবার লাল কাপড়ে ঢাকা পড়ে গেছে, আবার একটা পেতলের মূর্তি এসছে, আরেকজন বলছে এদিকে আসুন, এদিকে আসুন, এটা আদি। এই তো শুরু হয়ে গেছে ব্যবসা। মা सर्वत्र इतिहास इतिहास चल जाएगा। आप लोग पिक्चर खींचिए, हाँ कोई दिक्कत नहीं, पिक्चर लीजिए ना, जो मन में आएगा तो लीजिए। और बीच में एक नया मंदिर बनता है, उनका भी पिक्चर खींचिए। जो এখন দেখে নেবো কিরিটেশ্বরী মায়ের মূর্তি। এর আগে দেখে নিলাম মায়ের শিলা।
বিষ্ণু সুদর্শন চক্রে 51টি খণ্ড হয়। এখানে পড়েছিল 51 খণ্ডর এক খণ্ড কিরিটকণা। কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহ মুক্তি। যেটা মূর্তি দেখছেন মূর্তির তলায় ঢাকা আছে ব্রহ্মশিলা। ব্রহ্মশিলা দেখবেন সব জায়গাতেই ঢাকা, নলাটেশ্বরী বলুন, কালীঘাট বলুন, সবই কিন্তু মূর্তি দিয়ে ঢাকা। স্নানের টাইমে দর্শন হয়। আমাদের এখানে মাকের স্নান করানো হয় প্রত্যেক অমাবস্যায় সকাল 10টা থেকে 11টার মধ্যে। সে সময় এলে পুরো শিলা মূর্তিটা দর্শন হয়। চলুন ভিতরে। দক্ষ যজ্ঞের সময় যখন শিব প্রতিকে নিয়ে ঘুরে বিষ্ণু সুদর্শন চক্রে 51টি খণ্ড হয়। এখানে পড়েছিল 51 খণ্ডের এক খণ্ড কিরিটকণা। কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহ মুকুট। যেটা মূর্তি দেখছেন মূর্তির তলায় কিন্তু ঢাকা আছে। ব্রহ্মশিলা সব জায়গাতেই ঢাকা থাকে, নলাটেশ্বরী বলো, কালীঘাট বলো, তারাপীঠ বলো, সবই কিন্তু মূর্তি দিয়ে ঢাকা। স্নানের টাইমে দর্শন হয়। আমাদের এখানে মাকে স্নান করানো হয় প্রত্যেক অমাবস্যায় সকাল 10টা থেকে 11টার মধ্যে। সে সময় যদি কেউ আসে পুরো ব্রহ্মশিলাটা দর্শন করতে পারে। এই যে ছবিটা দেখছেন এটা হচ্ছে কিরিটের ছবি। উপরেরটা হচ্ছে মুকুটের অংশ, নিচেরটা হচ্ছে কপালের অংশ। আগে ভাঙাচোরা মন্দির ছিল, বাংলার 1110 সালের মন্দির ছিল। সেটা ভেঙে যাওয়ার পর 1397 সালে আবার পূর্ণ সংস্কার করে। আসলে একটু দেখিয়ে দেবো, হ্যাঁ সাইডে। এইটা হচ্ছে মায়ের সেই মুকুটের অংশ। হ্যাঁ, এইটা হচ্ছে মুকুটের অংশ। এখন ইনকাম করার জন্য যে যার খুশি বলে যাচ্ছে। এই যে এটা এমন ভাবে করা আছে, দেখো এই মাটির তলে ব্রহ্মশিলা যেখানে পড়ে সেখানে কিন্তু মাটি ভেদ করে ঢুকে যায়। এখানেও ঠিক তাই, উপর দিক দিয়ে তোমার সিমেন্টিং করা আছে। আর এটা হচ্ছে মায়ের মুকুটের অংশ, কপালের অংশটি ঢাকা আছে। অমাবস্যার দিন সকাল 10টা থেকে 11টার মধ্যে মায়ের মূর্তিকে খুলিয়ে নিয়ে পুরো ব্রহ্মশিলাকে তখন স্নান করানো হয় পঞ্চগব্য দিয়ে। স্নান করিয়ে আবার নতুন কাপড় পরিয়ে মায়ের পূজা শুরু হয়। এই সামনে কালী পুজোতে হয়েছে মায়ের স্নান করিয়ে শাড়ি চেঞ্জ করা হয়েছে। আর এখানে শিব মন্দির ছিল 107টা, বেশিরভাগই ধ্বংসবশেষ। আর মায়ের যে ভৈরব হচ্ছে সম্বর্ত ভৈরব, পুকুর পাড়ে আছে। আর নবাব মির্জাফরের নাম শুনেছেন, উনার যখন কুষ্ঠব্যাধি হয় তখন মায়ের চরণামৃত এবং পুষ্প নিয়ে কুষ্ঠরোগ মুক্ত পেয়েছিল। পরে তখন এই মায়ের মন্দিরের সামনাসামনি একটা পুকুর আছে পূর্ব পশ্চিম, ওইটা খনন করে দেয় নবাব মির্জাফর। উনার চরণামৃত পান করে কুষ্ঠরোগ মুক্ত পেয়েছিল, সে কারণে এটা করে দিয়েছে। ইসলামের পবিত্র দিক হচ্ছে কিন্তু পূর্ব পশ্চিম, সেই হিসেবে খনন করা আছে। মায়ের মন্দির দর্শন করে নিলাম এবং সেখানে আমরা পুজো দিয়ে নিলাম। এটা কবে অমাবস্যা? প্রত্যেক অমাবস্যায় সকাল 10টায় মেয়েরা শাড়ি পরে, ছেলেরা ধুতি পরে মায়ের ব্রহ্মশিলা স্নান করাতে পারে। প্রতিটি পীঠস্থানে একটা করে ভৈরব থাকে, ঠিক তেমনই এই পীঠস্থানেও ভৈরব রয়েছে। আমি সেই ভৈরবের দর্শন তোমাদেরকে করিয়ে নিচ্ছি। যে শিবের দর্শন করলাম সেটি হলো জলেশ্বর শিব মন্দির। এরপর এখানকার একটি 900 বছরের শিব মন্দির, সেটা আমি আপনাদেরকে দর্শন করিয়ে নিচ্ছি। এখানে একটি শিব মন্দির ছিল যেটি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তারপর আবার নতুন করে এখানে তৈরি হচ্ছে। দর্শন করে নিলাম এখানে আরেকটি শিব মন্দির। এরপর এখানে দেখে নেবো আর কি কি শিব মন্দির রয়েছে এবং আপনাদেরকে দর্শন করিয়ে নেবো।
এখানে অনেকগুলোই ভৈরবের মন্দির এবং শিব মন্দির এবং ভৈরব পুজো হচ্ছে। আরেকটি শিব মন্দির আপনাদেরকে দর্শন করিয়ে নিই। এরপর কোন একটা মন্দিরে যাব বললাম যে পরবর্তী এরপর আমার যাওয়ার পথে গঙ্গার পাড়ের সামনে জগৎবন্ধু মন্দিরে দর্শন করে নেব এবং আপনাদেরকেও দেখিয়ে নেবো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে, মুর্শিদাবাদ পর্বের আমি সেকেন্ড ব্লগ যেহেতু এটা, অবশ্যই যদি ভালো লাগে আর এই অভিজ্ঞ জায়গাগুলো আপনারা কভার করতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী গন্তব্যে। এখান থেকে তো দেখলেন ডালা নিয়ে নিলাম এবং মায়ের মূর্তি এবং শিলামূর্তিও দর্শন করিয়ে নিলাম আপনাদের সামনে। তো এখন চলে যাচ্ছি পরবর্তী গন্তব্যে। এখন আমরা চলে এসেছি কিরিটেশ্বরী কালী মন্দির দর্শন করে জগৎবন্ধু ধাম। আর এখন ভিতরে প্রবেশ করছি। আমি আপনাদেরকে মন্দির চত্বরটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে কোন দেবতার মন্দির সেটাও দেখাচ্ছি। আর মন্দিরের ভিতরে কি আর বিগ্রহ রয়েছে সেটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। চলুন এখন ভিতরে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি, দেখে নেব জগৎবন্ধু ধামে ভিতরে মন্দিরের ভিতরে কোন বিগ্রহ রয়েছে। জগৎবন্ধু ধাম দর্শন করে নিলাম এবং আপনাদেরকে দর্শন করিয়ে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যে মূল বিগ্রহ রয়েছে সেখানটা পর্দায় আবৃত করা রয়েছে। আমি এখন পরবর্তী ডেস্টিনেশন চলে যাব, সেটা হচ্ছে মতিঝিলে। তিনটে বাজতে যায়, অনেকটাই বেলা হয়ে গেল। যেহেতু আজকে অনেকটা বেলা করে বেরিয়েছি, কালকের তুলনায় আজকের বেলাটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে। যেহেতু ভিডিওগুলো তো খালি করতে হবে, স্টোরেজ প্রবলেম, তো সেই ক্ষেত্রে ভিডিও প্রবলেমের জন্য আজকে একটু দেরিও হয়ে গেল আমাদের। এরপর পরবর্তী যে ডেস্টিনেশন রয়েছে মতিঝিল, সেখানে চলে যাব। জুতোটা এখানে রয়েছে, পরতে হবে জুতোটা। জুতো পরা হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি। টোটোতে উঠে যাব, টোটোতে উঠে চলে যাব। ঘাট পার করতে হবে আমাদের। ঘাট পার করে আমরা মতিঝিল চলে যাচ্ছি এখন। পিছনেও বসার সিট আছে। এরপর আবার চলে এসেছি আমরা এই নৌকোর ঘাটে, ফেরি ঘাটে। তো ফেরিতে করে আবার আমরা ওপার হয়ে নেব, ঘাট পার হয়ে নেব, তারপর আমরা চলে যাব মতিঝিলে। ঠিক আছে। না,
ফেরিটা ছেড়ে দিল, এরপর আমরা চলে যাব, ঘাট পার হয়ে নেব। প্রথমে ঠিক ছিল যে মতিঝিল যাব, এখন ফার্স্টে চলে যাচ্ছি কাটরা মসজিদ, কেননা 5টায় বন্ধ হয়ে যায়। এখান থেকে জনপ্রতি ভাড়া হচ্ছে 20 টাকা করে। তো এখন কাটরা মসজিদ যাচ্ছি, কাটরা মসজিদ হয়ে কাটরা মসজিদ দেখার পর তারপর আমরা চলে যাব মতিঝিল, আর মতিঝিলের ভাড়া 15 টাকা করে। রেল লাইন পার করে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য কাটরা মসজিদ। দেখে নেব আর জেনে নেব এখানকার ইতিহাস, আর আপনাদেরকেও দেখিয়ে নেব এই জায়গাটি ঠিক কেমন। মুর্শিদাবাদ পর্ব 2-তে আমি আজকে 4th ডেস্টিনেশনে চলে এসেছি। এখন আমি চলে এসেছি কাটরা মসজিদ। এটা হচ্ছে মুর্শিদাবাদেই অবস্থিত এবং এটা মুর্শিদাবাদ স্টেশন থেকে প্রায় 1600 মিটার পূর্বে এটা অবস্থিত। আর এটা 1723 থেকে 1724 সালে এটা নির্মিত করা হয়েছে। এই মসজিদে মুর্শিদ কুলি খায়ের সমাধি রয়েছে, এটাই হচ্ছে এর একটা স্পেশালিটি। তো আমি এর ভিতরটা ঢুকছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আর কাটরা মসজিদটা খুব সুন্দরভাবে নির্মিত করা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন প্রবেশ করছি কাটরা মসজিদের ভিতরে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদ কুলি খায়ের কবরের সামনে, অর্থাৎ সমাধিসৌধ। আর এই ওপর দিয়ে আমরা হেঁটে যাব। তো উনি নিজেই চেয়েছিলেন যাতে ওনার কবরটা নিচে করা হয়। তার কারণ হচ্ছে উনি যে খাজনা, রাজ্যের খাজনা ঔরঙ্গজেবকে দিতে যাচ্ছিলেন ওনারই ছেলে। তো ওনার পুত্র যখন যাচ্ছিলেন রাস্তায় একটি দরিদ্র মানুষের সাথে দেখা হয়, তো সেই খাজনা থেকে কিছু অংশ সে সেই দরিদ্র মানুষকে দিয়ে দেয়, দান করে দেয়। তো সেই কারণে মানে জানতে পেরে গেছিলেন তিনি, মুর্শিদ কুলি খাঁ। তো তিনি বলেছিলেন যে হ্যাঁ, এর ঘটনা যদি সত্যতা আমি যাচাই করে দেখব, যদি এটা সত্যি ঘটনা হয় তাহলে আমি আমার ছেলের গর্দান কেটে তা ভেট হিসেবে পাঠাবো ঔরঙ্গজেবের কাছে। তো তিনি সত্যতা যাচাই করে দেখেন এবং আর সেটি সত্য প্রমাণিত হয়। তো সেই জন্য তিনি তার পুত্রের গলা কেটে ঔরঙ্গজেবকে পাঠান। তিনি এতটাই ঘৃণ্য কাজ করেছিলেন যে তিনি নিজেই ভীষণ পরিমাণে লজ্জিত ছিলেন সেই তার এই কৃতকর্মের জন্য। তিনি লজ্জায় তিনি এই কৃতকর্মের জন্য অনুতপ্ত, তাই তিনি নিজেই বলেছিলেন যে আমার মৃত্যুর পর আমার সমাধি যেন এই নিচেই করা হয়, তার ওপর দিয়ে যেন মানুষ হেঁটে যায়। আর এই হচ্ছে, এখান থেকে আমরা এর ওপর দিয়ে হেঁটে যাব। এরপর আমি ওখানে যাচ্ছি, তারপর সেখানে গিয়ে বলছি। আর এই মুর্শিদ কুলি খায়ের নাম থেকেই হয়েছে মুর্শিদাবাদ। তো তিনি আগে হিন্দু ছিলেন এবং পরবর্তীকালে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন আর নাম রাখেন মুর্শিদ কুলি খাঁ। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা ঠিক এখানে আগে 5টি গম্বুজ ছিল, 5টা গম্বুজ ছিল। আর এখানে এই প্রতিটা সিটের মতো করা রয়েছে ছোট ছোট করে। আমি ব্যাক ক্যামেরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে 700 জন নামাজ পড়তে পারেন, সেরকম সিট মতো করা রয়েছে। আগে এখানে 700 জন নামাজ পড়তেন। তো আমি এবার ব্যাক ক্যামেরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি।
মুর্শিদাবাদ মানেই পাতার পরতে পরতে ইতিহাস, আর আমি ভ্রমণপ্রেমী সুদীপা। আজকে আমার দুটো চ্যানেল সুদীপা ক্রিয়েশন অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলে আপনাদের সামনে একটা নতুন ব্লগ, জমজমাটি ব্লগ নিয়ে চলে এসেছি। অবশ্যই ব্লগটা দেখবেন, মুর্শিদাবাদের পার্ট 1 পার্ট 2। আর দেখছি যদি আরও কোনো জায়গা আমি যাই তো সেই জায়গার ভিডিও আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। আজকের ব্লগটা অবশ্যই জমজমাট থাকবে। আর পুরো মুর্শিদাবাদের ব্লগের আমি পার্ট 1 পার্ট 2 আমি লিঙ্ক শেয়ার করে দেবো আমার ডেসক্রিপশনে, অবশ্যই দেখে নেবেন। যারা আগের ব্লগটা দেখেননি বা পরের ব্লগটা দেখেননি, অবশ্যই আমি লিঙ্ক শেয়ার করা থাকবে, অবশ্যই একবার চেক করে নেবেন। আর ব্লগটা অবশ্যই দেখুন। আর নতুন নতুন ব্লগ নিয়ে আবার সুদীপা আপনাদের সাথে সামনে হাজির হবে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো গন্তব্যে। কাটরা মসজিদের পাশেই এখানে একটি শিব মন্দির রয়েছে। ওই দিকটা আর গেলাম না, কেননা অনেকটা নিচে নামতে হবে। তাহলে এরপর নিচের দিকে চলে যাচ্ছি, দেখে নেবো নিচটা কি রয়েছে। এই যে হচ্ছে গিয়ে চাকা রথের, এই যে হচ্ছে গিয়ে বিনা টাইপের, এগুলো হচ্ছে বাঁকুড়ার বলে, কথায় বলা হয় যে বিষ্ণুপুরের কাজ। তাই এইটা দুটো দেখে অনেকে এখানে দুটো চিহ্ন রয়ে গেছে এখনো অবধি। তো এই চিহ্ন দুটো দেখে মানে অনেকে মনে করেন এতে এই বিষয়ে অনেক বিতর্ক রয়েছে। এই যে এখানে একটি চাকা দেখতে পাচ্ছেন, আমি সামনে থেকে এনে দেখাচ্ছি। এই যে চাকা আর এই যে বীণা, এই দুটো কাজ এটা হিন্দুরা করে, তো এটা বাঁকুড়ারই কাজ মনে করা হয়। তো এই দুটো কাজ থেকে ধারণা করা হয় যে এটা একসময় শিব মন্দির ছিল, যেটা মসজিদে কনভার্ট করা হয়। তো আমি ভিতরটা দেখাচ্ছি, যেটাকে মন্দির বলে আগে মনে করা হতো। এই যে শিব মন্দিরটা, যেটা উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, নিচে নামতে পারছিলাম না, তো নামতে পেরেছি অবশেষে। এই যে হচ্ছে একটি শিব মন্দির। এখন আমরা কাটরা মসজিদ দেখা কমপ্লিট হয়ে গেল। কাটরা মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছি জাহান কোষ। ওখানে 13 হাতের একটা কামান রয়েছে, তো সেটাই দেখতে যাব। এখন চলে এসেছি আমি জাহান কোষের সামনে, এবং জাহান কোষটা দেখে নেবো কিরকম। আর সামনেই রয়েছি, তো আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। আর এর ব্যাপারে আমি বৃত্তান্ত সমস্ত কিছু পরে বলে দিচ্ছি। এখন যে তোপটার সামনে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে এই যে কামানটার সামনে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে জাহান কোষ। আর এটা 13 হাত লম্বা, আর এটা বিশ্ব বন্দুক বলে মনে করা হয়, কেননা এটা খুবই ডেঞ্জারাস। তো তখনকার দিনের তৈরি করা এটা। তো যাই হোক, জাহান কোষ দেখা হয়ে গেল। আমি চলে যাচ্ছি এখন আমার পরবর্তী গন্তব্যে। পরবর্তী গন্তব্য হচ্ছে মতিঝিল। মতিঝিল আক্ষরিক অর্থের অনুবাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সংযোগের কারণে কোম্পানি লেক নামেও পরিচিত পায়। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি ঘোড়ার জুতোর আকৃতির হ্রদে এটি তৈরি করেছিলেন নবাব আলীবর্দী খানের জামাতা নওয়াজিজ মোহাম্মদ খান। তিনি এই হ্রদের পাশাপাশি একটি মূল্যবান রাজপ্রাসাদও নির্মাণ করেন, যেটি মতিঝিল প্রাসাদ নামে পরিচিত। এটি
হ্রদের মোড়ে অবস্থিত এটি নওয়াজিশ ও নওয়াজিশের প্রিয়তমা স্ত্রী ঘসেটি বেগমের বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। কথিত আছে নওয়াজিশ মারা যাওয়ার পর 1756 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলা প্রাসাদটি দখল করেন এবং বাসিন্দাদের দখল না করা পর্যন্ত ঘসেটি বেগম এখানে বসবাস করেন। এই অর্থ দিয়ে তিনি হুগলি নদীর বিপরীত দিকে একটি সুন্দর রাজপ্রাসাদ হীরাঝিলের সাথে অনুরূপ একটি লেক তৈরি করেন। প্রাসাদের একটি সুউচ্চ প্রবেশদ্বার এবং শাহামাদ জঙ্গ নামে পরিচিত একটি মসজিদ এবং কালা মসজিদ এবং অন্যান্য কিছু ভবন রয়েছে, যেগুলো সবই নওয়াজিশের দ্বারা নির্মিত। এই প্রাসাদটি 1740 সালে নির্মিত হয়েছে। যতদূর ব্যুৎপত্তিগত দিক থেকে প্রাসাদটির নামকরণ করা হয়েছে কারণ এটি গৌড়ের ধ্বংসাবশেষ থেকে আনা কালো ব্যাসাল্ট সম্পত্তি ব্যবহার করে নির্মিত করা হয়েছে, তাই এর নাম দেওয়া হয়েছে সাং-ই দালান বা পাথরের প্রাসাদ। এই প্রাসাদটি তখন বিভিন্ন জাতের ফুল এবং মূল্যবান মার্বেল দিয়ে সজ্জিত করা ছিল। কিছুক্ষণ আগেই আমি যে কটেজটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে এই মতিঝিলেরই প্রপার্টি। যদি আপনারা কোনোদিনও থাকেন তাহলে সেখানে কাউন্টার থেকে নাম্বার নিয়ে বা গুগলে নাম্বার সার্চ করে অবশ্যই এইটা বুক করে নিতে পারেন থাকার জন্য। আর এই হচ্ছে সিরাজউদ্দৌলা স্ট্যাচু। আর এরপর আমি যেখানে চলে এসেছি সেটা হচ্ছে ষড়যন্ত্রের পটভূমি, অর্থাৎ এইখানে এই একই জায়গায় সিরাজউদ্দৌলাকে মারার ব্যাপারে ষড়যন্ত্র করা হয়েছিল। এখানে বিভিন্ন রকম মূর্তির ছবি দেখা যাচ্ছে। এখানে সন্ধ্যেবেলা করে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আসলে এই জায়গায় বসে তারা ষড়যন্ত্র করেছিলেন। এখানে রয়েছে ঘসেটি বেগম, লর্ড ক্লাইভ, তারপরে জগৎ শেঠ, আরও অনেকে। আমি সবার নাম জানি না, যদিও বা এটা সন্ধ্যেবেলা করে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এখন বন্ধ রয়েছে কিছু দিনের জন্য, তো কবে চালু হবে সেটা এখনও বলা যাচ্ছে না নিশ্চিত করে। যখনই চালু হবে অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর এখানটা খুব সুন্দরভাবে সাজানো, আর ওই পাশে ঠিক রয়েছে যুদ্ধের পটভূমি। আর এই হচ্ছে সেই যুদ্ধক্ষেত্র, সিরাজউদ্দৌলার যে লাস্ট যুদ্ধ তিনি করেছিলেন, তো সেই যুদ্ধক্ষেত্রের একটা চিত্র তুলে ধরা হয়েছে। ঠিক চিত্র বলবো না, স্ট্যাচু করা রয়েছে। এরপর সন্ধে হয়ে গেল, আমি সেই জন্য চলে গেলাম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। আর এখানে জলের ওপরে, ঝর্ণার ওপরে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো করা আছে, তো সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। মতিঝিল দেখে আমি বেরিয়ে গেলাম। মতিঝিলটা অনেকটাই বড়। আর এখন আমি যাওয়ার পথে মন্দির পড়লো, সেই মন্দির দর্শন করে নিলাম। আর এখানে যেহেতু জগদ্ধাত্রী পুজোর ভাসান চলছে, সেই স্থানীয়দের ভাসানও দেখে নিলাম। আর ভ্লগটা বেশি বাকি নেই, খুব তাড়াতাড়ি মুর্শিদাবাদের পার্ট 3 ভ্লগ আসছে, সেটা তোমরা দেখো, তার জন্য চ্যানেলে চোখ রেখো।